ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রস্মিতা তেহেজি রায়। পর্ব সংখ্যা 69। ফুল তুলে ঝুড়ি ভর্তি করে নিল ধীরা। অতপর শ্বেতাকে ডেকে বলল, আপু, আমার লাল গোলাপ তোলা হয়ে গেছে। শ্বেতা বেলি ফুলের ঝুড়িটা নামিয়ে রেখে ধীরার নিকট এগিয়ে এলো। ফুলের ঝুড়িতে উকি মেরে বলল, ভালোই ভরেছে, কিন্তু এই ঝুড়িতে কি হবে? ব্রাউন্ড তো দুটো, বাইট তো দুটো, জানিস না? যার ঘর থেকে আরো দুটো ঝুড়ি নিয়ে আয়, ওগুলো তো তুলতে হবে। থিরা মাথা নাড়ালো। ঠিক আছে আপু, বলে যেতেই থিরা আবারও পেছন ফিরে ডেকে উঠল শ্বেতা, এই দাঁড়া। জি আপু। যেটা ভরে গেছে ওইটা নিয়ে যা, সাথে আমারটাও নিয়ে যা। দাদিকে দিয়ে বলবি বাকিগুলো পাঠাচ্ছি। ঠিক আছে আপু। চলে গেল থিরা। শ্বেতা ও থিরা বাড়ির পেছনে বাগান হতে গোলাপ আর রজনীগন্ধা সহ বিভিন্ন সুগন্ধি ফুল তুলছে। গুলবাহার বানুর নির্দেশ, বিয়ের পূর্বে নাকি এই বাড়ির মেয়েদের দুধ, ফুল এবং মধু, না জানি আরো কি কি মিশিয়ে গোসল করানো হয়। থিরা চলে যাওয়ার পর শ্বেতা একা একা ফুল করাচ্ছিল, কিন্তু হঠাৎই দূরের বাগানে চোখ পড়তেই থমকে গেল যেন থিরার পদযুগল। লাল টুকটুকে ঝুলন্ত পাকা আমটা দেখে লোভ সামলাতে পারেনি। অতপর চোখ মুখ কুঁচকে উঠল সে। শ্বেতা ঝুলি নিয়ে দৌড় দিল সেই দিকে। আমের কাছে শিকদার বাড়ির পদ্ম পুকুরে লাগানো আম বাগানটা বিশাল বড়। এই বাগানে শিকদারদের নিজস্বতা রয়েছে। শ্বেতা লাফিয়ে এসে এক টানে আমের ডালটা ছিঁড়ে নিল। অতপর গাছগুলো বিশাল বড় বড় হওয়ায় গাছটা নিচু করতেই আম ঝুলেও ছিল একদম হাতের কাছে। শ্বেতা আমটা হাতে নিতেই বিশ্বজয়ের হাসি দিল। তারপর লোভাতুর মন ফুলের কথা ভুলেই গেছে। শ্বেতা আমটা দাঁতে দিতেই ছিঁড়ে খেতে খেতে বাগানের ভেতরে প্রবেশ করলো। আরো বেশ কিছু আম কুড়ালো। আম আর জামের প্রাণের থেকেও প্রিয় যেন সেতার। কানাডায় থাকাকালীন গন্ধহীন বিদেশি আলফোনসোফো খেতে খেতে মুখ তেতো হয়ে গিয়েছে, তাই বাগানেরগুলো খাওয়ার যেন স্বাদই আলাদা। এগিয়ে যেতে যেতে হঠাৎই বাচ্চাদের হাসির শব্দ পেল শ্বেতা। কান খাড়া করে শুনলো, আরো ভেতর থেকে আসছে। সাথে সাথে একটা বিরাট শয়তানি বুদ্ধি লাফিয়ে পেট থেকে মাথায় উঠে গেল তার। বাগানের মাঝ বরাবর 70 থেকে 10 বছর বয়সী এক বেশি উঁচু 7 থেকে 10 বছর বয়সী বেশ কিছু বাচ্চা চুপি চুপি আম চুরি করছে। গাছের নিচে কয়েকজন, গাছের ওপরে কয়েকজন। তাদের দেখে মিষ্টি আসলো শ্বেতা, তবে সেই হাসি বেশিক্ষণ চেপে রাখলো না চেহারার গম্ভীর্যের মাঝে। কি হচ্ছে এখানে? শব্দ শুনে লাফিয়ে ওঠে বাচ্চাগুলো। আতঙ্কিত দৃষ্টি নিক্ষেপ করলো শ্বেতার পানে। শ্বেতা কোমরে হাত দিয়ে এগিয়ে আসে তাদের নিকট, ভুরু নাচিয়ে বলে, চুপি চুপি চুরি করা হচ্ছে? আচ্ছা, আমি গিয়ে বড় মামাকে বলে দিয়েছি। ভয়ে মুখ শুকিয়ে গেল এইটুকু বাচ্চাগুলোর। তাদের মধ্যে থেকে একটি মেয়ে কণ্ঠে করে বলল, না না আপু, বড় সাহেবকে কিছু বলবেন না, আপনি সব আম নিয়ে যান, তবু আমাদের কথা বলবেন না। তাদের ভয় পেতে দেখে ফিকে হাসলো শ্বেতা। কাছে গিয়ে বলল, তোমাদের আম আমি কেন নিব? তোমাদেরগুলো তোমরাই নাও, তবে মামুকে বলবো না, একটা শর্তে। কি শর্ত আপু? শ্বেতা এবার নিজের মনোবস্থা পেশ করলো, বলল, যদি আমাকেও তোমাদের সাথে নাও। মানে আমিও ওই গাছের ডালটায় ওঠা শিখতে চাই। বাচ্চাগুলো চোখ বড় বড় করে তাকালো শ্বেতার দিকে। আমিও তোমাদের সাথে আম পাড়তে চাই। আপু, আপনি তো অনেক বড়, আপনি কিভাবে গাছে উঠবেন? কেন পারবো না? দেখিয়ে দিলেই পারবো। বাচ্চাগুলো নিজেদের মধ্যে চাচাই করলো। তাদের হাতে আর কোনো উপায় নেই, তাই তাদের মধ্যে একজন বলল, ঠিক আছে। বিশ্বজয়ী হাসি আসলো শ্বেতা। তাহলে কোন গাছে উঠবো? ওই যে ওই গাছটা, ওই গাছে সব আম পাকা। ঠিক আছে চলো। অথবা শ্বেতা বাচ্চাগুলোর সাথে গিয়ে আম গাছের নিকট। ওরে বাবা, এত বড়! হ্যাঁ আপু, আগে আমি উঠে দেখাচ্ছি, তারপর আপনি উঠবেন। ঠিক আছে। অতপর দেখতে দেখতে বাচ্চাগুলোর ছেলেটা টিকটিক করে কেমন গাছে উঠে গেল। মগ ডালে বসে বলল, এবার উঠুন আপু। শ্বেতা পড়লো বড় ফেসাতে। বাচ্চা ছেলেটা খালি গায়ে ছিল, কিন্তু শ্বেতার পরনে তো গর্জিয়াস পিঙ্ক পিস্টল 3 পিস, সাথে ভার ওড়নাও। তবুও চেষ্টা করলো শ্বেতা। খসখস শব্দ করে গাছের অর্ধেকটা উঠতেই আচমকা ঠাস করে পড়ে গেল নিচে। আটকে উঠলো বাচ্চাগুলো। গাছের ওপর থেকে পড়ায় বলে আর্তনাদ করে ওঠে শ্বেতা। বা পাটা উল্টে মুচড়ে গিয়েছে। বাচ্চাগুলো গাছ থেকে নেমে ভয়ে দৌড়ে পালালো সেখান থেকে। বাচ্চাদের মাঝখানে একজন একলা পড়ে রইল শ্বেতার কাছে। টান টান করতে হতে আরম্ভ করলো পাটা, যেন এবার কেঁদেই দেবে শ্বেতা। সে ওঠার চেষ্টা করে, কিন্তু এতে তার তীব্র ব্যথা অনুভব হলো। ওইখানে বসে বসে থিরার উদ্দেশ্যে হাঁক চলল শ্বেতা, কিন্তু অনেকটা ভেতরে থাকার দরুন হয়তো শুনতে পেল না থিরা। অনেকক্ষণ এভাবে পড়ে থাকার পর হাড়ের ব্যথায় কান্না জুড়ে দিয়েছে শ্বেতা। পা বোধে আর একটু হলেই ফুলে
আর একটু হলে ভেঙে যেত। ফুলতে শুরু করেছে অনেকটা। বিয়ে বাড়ির লোক সমক্ষণে অতিষ্ঠ হয়ে গেছে আবির্ভাব। আজ চূড়ান্ত দিন বিদায়ের। মানুষ একটু বেশি, যে যার আগে দিনের আসতে পারেনি, তারা আজ এসেছে। যার দরুন আজকে আগের তুলনায় ভিড়টাও বেশি। আর এই গরমের হাত থেকে বাঁচতেই আবির্ভাব এসেছিল বাইরে। আর এসে কিনা সে তার এই অবস্থা দেখতে পেয়েছিল। বিষয়গুলো ভাবতেছিল নিজ মনে শ্বেতা, তখনই তার মনে অন্য এক কথা আনাগোনার অভিশাপ নিয়ে যেন ফিরে চাইল। বিছানায় একা একা শুয়ে থেকে ভাবতে লাগলো অতীতের কিছু কথা। তবুও সে ভাবনাগুলোকে বেশি আশকারা দিতে চায় না। এক সময় তাই হলো, সেই সুখের সে খুব করে পেতে চেয়েছিল এই লোকটাকে, এই মানুষটাকে। ভালোবাসার রঙিন রাঙা পেয়েছিল জীবন। কৈশোরের সেই সময় ছিল বাস্তবতা থেকে হু হু করে দূরে যেতেই সে তার কেবল এই নিঃশব্দ মানুষটাকেই চাইতো। ওই মানুষটা তাকে খুব আশকারা দিত, আহ্লাদ করত। ঠিক হঠাৎ করে একদিন এক অজানা কারণে মানুষটা বদলে গেল, ভুলে গেল তার সকল প্রতিশ্রুতি। তবু সে তো কখনো অভিশাপ দেয়নি এই মানুষটাকে। আসলে এই মানুষটাকে ভালোবাসা যায়, কখনো সেই মানুষটাকে মন্দ কামনা করা যায় না। তা সে কখনো অন্যায় করুক আর যাই করুক। কেমন বোধ করছো শ্বেতা? গম্ভীর মনোযোগী থাকায় শ্বেতা কারো অপ্রত্যাশিত আওয়াজে চমকে উঠল। ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই দেখলো দেবী দাঁড়িয়ে আছে। বেশ অবাক হলো শ্বেতা। আপনি? হ্যাঁ, আমি ভাবলাম তোমার সাথে আলাপ করে আসি বলে শ্বেতার বিছানায় এসে বসলো দেবী। শ্বেতা বিব্রত বোধ করে ছোট্ট করে জবাব দিল, আচ্ছা। এই বাড়িতে সকলের সাথে আমার ভালোই আলাপ হয়েছে, কথা হয়েছে টুকটাক, কিন্তু তুমি একমাত্র ব্যক্তি যার সাথে কোনোদিন আমার কথা হয়ে ওঠেনি। সাথে স্বাভাবিকভাবে জড়িত হাসার চেষ্টা করলো। বাই দ্য ওয়ে, তুমি জানো তো আমি কে? কি আমার পরিচয়? সেটা জবাব দিল না। অস্থিরভাবে এদিক ওদিক দৃষ্টি ফেললো কেমন। বিষয়টা নোটিস করলো দেবী। বক্র হেসে বলল, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আমি মিসেস রায়চৌধুরী, ওয়াইফ অফ আবির্ভাব রায় চৌধুরী। সেটা স্থির দৃষ্টিতে তাকালো। তোমার পরিচয় কি? আপনি তো জানেন আমার পরিচয়, শান্ত কণ্ঠে প্রত্যুত্তর করলো শ্বেতা। অবশ্যই জানি, কিন্তু আমার জানার বাইরেও তো তোমার একটা পরিচয় আছে, আমি সেটা জানতে চাই। কথাটা বলার সময় কণ্ঠটা কেমন কঠিনতা শোনালো দেবীর। শ্বেতা শ্বাস নিল একটুখানি। ঠিক বুঝলাম না, আলাদা পরিচয় কেন থাকবে? গভীর দৃষ্টি নিক্ষেপ করলো দেবী। তাচ্ছিল্যের হাসি হাসলো সে। কেন বুঝি? শ্বেতা অবাক হয়ে মনে মনে ভাবলো, কি বলছে এই মহিলা? পাগলের সাথে সাথে থাকতে থাকতে আবার পাগল টাগল হয়ে গেছে নাকি? দেবী পুনরায় বলল, আচ্ছা দেখো, তুমি কি আমার থেকেও বেশি সুন্দরী? হঠাৎ এমন উদ্ভট প্রশ্নের সাথে চোখ বড় বড় হয়ে গেল। কি বলতে চাইছে ইনি? আপনি কি বলতে চাচ্ছেন? আমি কিছু বুঝতে পারছি না। দেবী মাথা দুলিয়ে বলল, বুঝবে, সবই বুঝবে। বোঝাতেই তো এসেছি। কি বোঝাতে এসেছেন? কৌতূহলী দৃষ্টি ফেলল শ্বেতা। দেবী জবাব না দিয়ে ফের বলল, তোমার আর আমার স্কিন টোন তো প্রায় একই রকম। হাইট, ওয়েট, ফিগার সবই তো প্রায় কাছাকাছি। তাহলে তোমার মধ্যে আলাদা করে কি আছে বলো তো? এবার বেশ বিরক্ত হলো শ্বেতা। কণ্ঠে কাঠিন্য টেনে বলল, শুধু শুধু এসব কেন বলছেন? একটা মেয়ের সাথে আরেকটা মেয়ের তুলনা কেন করতে আসছেন? বুঝলাম না। সবাই তো নিজ জায়গা থেকে নিজে নিজে নিখুঁত। আমি শুনেছিলাম মেয়েরা নাকি মেয়েদের আসল শত্রু হয়। ছোট থেকে শুনতাম প্রবাদটা, কিন্তু কেন জানি আজ বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে, আবার হাসিও পাচ্ছে। শ্বেতা এবারও কথার আগামাতা কিছু বুঝলো না। দেবী এবার হেয়ালি পূর্ণতা ছেড়ে স্পষ্ট করে বলল, তুমি আমার ছোট বোনের মতো, তাই তোমার কাছে অনুরোধ করছি আমার সংসারটা ভেঙো না। এই সংসারে আমি অনেক স্বপ্ন নিয়ে তিলে তিলে তো সাজিয়েছি। একটা সম্পূর্ণ অগোছালো মানুষকে আমি গুছিয়ে নিয়েছি অনেক যত্নে, ভালোবাসা দিয়ে। প্লিজ আমার সংসারটা ভেঙো না। তোমার বিয়ে হয়নি, তুমি ভীষণ সুন্দরী, না চাইলে অনেক ভালো ছেলে পেয়ে যাবে, কিন্তু আমি ইতিমধ্যে বিবাহিত, আমার আর কোনো অপশন নেই। দেবীর কথাগুলো সে তার মাথায় চক্কর দিয়ে উঠল। কিংকর্ত বিমূঢ় হয়ে চেয়ে রইল দেবীর পানে। দেবী কেন যেন প্রচণ্ড মেজাজ খারাপ লাগলো এ কথা শুনে। যখন সে তা বলল, আপনার স্বামীর সাথে আমার কোনো সম্পর্ক নেই,
আমাকে মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই মেয়ে। আমি জানি তোমার সাথে তার কতটা সম্পর্ক আর কতটা গভীর। চোখ বড় বড় করে ফেললো শ্বেতা। অবাক হলো নাকি জানা যায় না। অবাক হওয়ার কিছুটা রেশও রয়েছে, তবে আমি সব জানি। আমার স্বামীর সাথে তোমার ঠিক কতটুকু গভীর সম্পর্ক ছিল বা আছে আমি সবই জানি। তোমাদের মধ্যে কি কি হয়েছে তাও জানি। শ্বেতা বিষময় কাটিয়ে উঠতে পারলো না। আপনি ভুল ভাবছেন। আবির্ভাবের সাথে আমার কোনো রকম ফিজিক্যাল রিলেশন ছিল না। তাই তুমি অস্বীকার করতে পারো তোমার আর আবির্ভাবের মধ্যে কোনো সম্পর্ক আছে? হ্যাঁ পারি, কারণ আবির্ভাবের সাথে এখন আর আমার কোনো সম্পর্ক নেই। মিথ্যাবাদী মানুষ আমি পছন্দ করি না মেয়ে। সম্পর্ক নেই বললেই বুঝি পাপ থাকলেও আমার স্বামীর কোলে চেপে জঙ্গল থেকে ঘরে আসতে না। আপনি ফলো করলেন? সেসবের উত্তর আমি তোমাকে দিতে বাধ্য নই। তুমি শুধু আমার স্বামীর সাথে কোনো রকম সম্পর্ক রাখবে না, ভালোবাসবে না, তাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে না। সে তার ভেতরটা যেন মুচড়ে উঠলো। চোখের কোণে পানি এসে জমা হলো অজান্তেই। একদম বন্ধ হয়ে আসছে তার। কথা বলতে পারছে না মেয়েটা। সে তার শিকার অবধি গরম করাতে পানির ঝাপটা লাগার মতো অনুভব হচ্ছে যেন দেবীর কাছে। দেবীর তীব্র কুরু কণ্ঠে, নির্লজ্জ মেয়ে, তোমার লজ্জা করছে না? কেন বলছো যে তোমার সাথে আবির্ভাবের সম্পর্ক নেই, যেখানে আমি নিজ চোখে দেখলাম তুমি আবির্ভাবের কোলে করে ঘরে আসছো? হ্যাঁ বলেছি, কারণ আমি সত্যি ভালোবাসি আর অন্যের স্বামীকে ভালোবাসিনি। আমি যাকে ভালোবেসেছিলাম তাকে নিজের স্বামী রূপে দেখেছিলাম, কিন্তু সে আর আমার নয়। তাই আমি আর তাকে ভালোবাসি না। মিথ্যা বলছি না। আমি কোনো বিবাহিত পুরুষকে ভালোবাসিনি। আমি একজন অবিবাহিত ব্যাচেলর পুরুষকে ভালোবেসেছিলাম। ভাগ্যের ফেরে সে আমার হয়নি, কিন্তু তাই বলে তো এই না যে আমার ভালোবাসা পরিবর্তন হয়ে যাবে। বিবাহিত পুরুষের প্রতি যে মেয়ের আকর্ষণ অনুভব করে তাদেরকে কি বলে জানো তো? হাত মুষ্টিবদ্ধ করে ফেলল শ্বেতা। ভদ্রভাবে কথা বলুন দেবী। ভদ্রভাবেই তো কথা বলছি, কিন্তু ভদ্রতার মূল্য আর পেলাম কোথায়? এটা আপনার সমস্যা। আপনি নিজের স্বামীকে বিশ্বাস করতে পারছেন না, তাই আমাকে আমার কাছে আসতে দিচ্ছেন। আপনাকে আমার কাছে আসতে হচ্ছে। বাহিরে অবৈধ সম্পর্কে জড়ানো পুরুষ কি আর ঘরের বউকে ভালো লাগবে? চুপ করুন। আবির্ভাবকে নিয়ে একটা নোংরা কথা বলবেন না। বা আমার স্বামীকে দেখছি আমার থেকেও তোমার বেশি ভালো চেনো। হ্যাঁ চিনি। আর আপনার এত রাগ কেন আমি সেটা বুঝতে পারছি না। আপনি তার বউ, আপনার কিসের এত ইনসিকিউরিটি? হ্যাঁ এটা সত্যি, আমি তার বউ। অগ্নি সাক্ষী করে সম্পূর্ণ বৈধ উপায়ে আমাদের বিয়ে হয়েছে। কিন্তু তুমি তো। মুচকি আসলো শ্বেতা। আড়ষ্ট কণ্ঠে বলল, আবির্ভাব আমাকে বউ ডেকেছিল ঠিকই, কিন্তু বউ বানায়নি। আচ্ছা ছাড়ো, কাজের কথায় আসি। শ্বেতা প্রশ্নোত্তর দৃষ্টি নিক্ষেপ করে বলল। ঠোঁটে বক্র হাসি টানলো দেবী। নিজের মোক্ষম চালটা এবার চেলে দিল যেন। তুমি যদি আমার স্বামী থেকে দূরে না যাও, তাহলে এই ছবিগুলো তোমার মা, বাবা, ভাই, মামা সবার কাছে পৌঁছে দিব। আমি নিজের দায়িত্বে, সবার হাতে হাতে। হাতের ছবিগুলো দিকে ইশারা করতেই দেবী ছবিগুলোর দিকে তাকালো শ্বেতা। বুকের ভেতরটা যেন খাখা করে উঠল। চৈত্র দুপুরে ন্যায় শুকিয়ে গেছে যেন বুকটা। বাঁকা হাসলো তা দেখে দেবী। ওইদিকে হাত দেওয়ার চেষ্টা করো না। এখন তুমি ভেবে বলো তুমি কি করবে? সেটা অশ্রুসিক্ত চোখে অনুনয় করে বলল, প্লিজ ছবিগুলো আমাকে দিয়ে দিন। এগুলো আপনি কোথায় পেলেন? পেয়েছি যেখানেই পাই, ওগুলো আমাকে দিয়ে দিন। তোমার কি কাজ এগুলো নিয়ে? তোমার কি আমাকে গাধা মনে হয় যে এগুলো আমি তোমাকে দিয়ে দিব? এগুলো আমার কাছেই থাকবে। তুমি আমাকে বলো, তুমি কি আমার কথা মতো চলবে, নাকি এগুলো আমি তোমার গার্ডিয়ানের হাতে পৌঁছে দিব? ভয়ে বুকে রক্ত জমে হিম হয়ে গেছে সে। তার আতঙ্কিত কণ্ঠে মিনতি করলো, প্লিজ অনুরোধ করছি, এগুলো কাউকে দেখাবেন না, ভুলেও না। ওরা সবাই মিলে আবির্ভাবকে মেরে ফেলবে। কেন, তোমাদের বংশ খুনি নাকি? সূক্ষ্ম ঢোক গিলল শ্বেতা। হাঁসফাঁস করে উঠল, কাপা কণ্ঠে বলল, আপনি যা ভাবেন ভাবতে পারেন, যা করতে বলবেন আমি তাই করব, কিন্তু এই ছবিগুলো কাউকে দেখাবেন না। কাউকে না মানে কাউকে না, না হলে সব হারাবেন আপনি আর আমিও। সে যাই হোক, আমার কথা শুনে চললেই হলো। বলুন আমি কি করতে হবে? বেশি কিছু না, শুধু সেজে গুজে বিয়ে করতে হবে। দেবীর শর্তে মাথায় যেন আকাশ ভেঙে পড়লো সে। তার চেঁচিয়ে উঠে বলল, হোয়াট? হ্যাঁ বিয়ে করতে হবে। এখন মাত্র তুমি বিয়ে করে নিলেই আমি নিশ্চিন্ত হব। এ সম্ভব না।
আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। তাহলে রাগ নিয়ন্ত্রণ করতে পারলো না সে, তার চিৎকার দিয়ে বলল, আপনি প্রচণ্ড খারাপ মহিলা, জানেন যে নিজের বরকে বিশ্বাস করে না। সে তুমি আমাকে যা ইচ্ছা বলতে পারো, আই ডোন্ট কেয়ার, কিন্তু বিয়ে তো তোমাকে করতে হবে। তোমার বিয়ে আমার সংসারের জন্য সঞ্জীবানী হয়ে উঠেছে। তুমি অন্যের হয়ে গেলে আবির্ভাব আমার হবে, তাই তোমার বিয়েটা করতেই হবে। আমি বুঝলাম না, 2.5 বছর পর আপনি কেন আমার পেছনে পড়েছেন? আবির্ভাবের সাথে সম্পর্ক তো আপনার বিয়ের অনেক আগে শেষ হয়ে গেছে। এসব থেকে মুক্তি দিন আমায়। কিছু শেষ হয়নি মানে? তোমার জানা লাগবে না, যা বললাম তাই করো। পারবো না। তাহলে বলেই দেই সবাইকে, আপনি আমার ঘর থেকে এখনই বেরিয়ে যান। যাচ্ছি, কিন্তু ভেবে দেখো, 24 ঘন্টার সময় দিলাম তোমায়, এরপর আমি শুনতে আসবো তোমার জবাব। আর যদি হ্যাঁ হয় তো ভালো, আর না হলে বাঁকা এসে চলে গেল দেবী। সে তার নিজেকে পাগল পাগল লাগছে। সে এখন অন্য কাউকে বিয়ে করবে মানে এ তো অসম্ভব, সে পারবে না। সে তার নিজেকে পাগল লাগছে, কি করবে সে? যেখানে মনের সবটা জুড়ে আবির্ভাব, সেখানে অন্য কাউকে কিভাবে গ্রহণ করবে? এই যে ভীষণ যন্ত্রণার। আর ওই ছবিগুলো যদি মা বা মামুদের হাতে পড়ে যায়। ভয়ে শিউরে ওঠে শ্বেতা। আবির্ভাব, তোমাকে ভালোবাসার পরিণাম এতটাও খারাপ হবে আমি কখনো ভাবতে পারিনি। তোমাকে না পাওয়ার বিষ তো আমি পান করেছিলাম, কিন্তু সেই বিষের জ্বালা সহ্য করতে পারছি না। সেখানে তোমার আপদ আবার আমাকে খুন করতে চায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা, লাল মরিচের বাতি আলোকিত ঝলমলে পুরো বাড়ি সেজে উঠেছে লাল রঙে। নানাবিধ গণ্যমান্য ব্যক্তিদের আগমনে ঘটেছে বিশাল মুহূর্তে। দেশ বিদেশের অনেক প্রেস মিডিয়া কর্মী অতিথি হিসেবে আপ্যায়িত হয়েছে আজকের দিনে। বাড়ির বাইরের ব্যস্ততার পাশাপাশি ভেতরের ব্যস্ততা, হরদম ব্যস্ততায় চলছে রান্নাঘরে, চলছে বিশেষ অতিথিদের আপ্যায়নের আয়োজন। ত্রিধা কালো মিষ্টিগুলো মাছ বরাবর কেটে তার মধ্যে ভরে দিচ্ছে লঙ্কার গুঁড়ো। শ্বেতা শরবতে নুন মেশাচ্ছে, আর দীপ্তি মরিচের পুরো দিয়ে সিঙ্গারা বানাচ্ছে। রাইমা এসব কাণ্ড দেখে বলল, এসব কি করছো তোমরা? খাবার নষ্ট করছো কেন? দীপ্তি ভাব নিয়ে বলল, আরে ধুর বোকা, এগুলো নষ্ট করবো কেন? এগুলো হচ্ছে স্পেশাল অতিথিদের জন্য স্পেশাল আপ্যায়নের ব্যবস্থা। স্পেশাল অতিথি? হ্যাঁ, আমাদের সুইট সুইট বিআই সাহেবদের জন্য ঝাল ঝাল সিঙ্গারা। তাহলে অন্য মেডিসিন কেন মেশাচ্ছ না? কি মেডিসিন? দাঁড়াও নিয়ে আসছি, বলে দৌড়ে ওপরের দিকে চলে গেল রাইমা। 2 মিনিটের মধ্যে একটা ছোট্ট কাচের শিশি নিয়ে আসলো। এই যে, একবার খেলে হাতের পানি শুকাবে না। ওয়াও, গ্রেট সিস্টার। প্রিয়তা প্রেরণা আলাদা আলাদা ঘরে তৈরি হচ্ছে। শুদ্ধ সাফাত আলাদা আলাদা কক্ষে। খাটের ওপর সর্বত্র ছড়িয়ে রেখেছে বিভিন্ন ডিজাইনের ভারী ভারী শাড়ি, জুয়েলারি, মেকআপ প্রোডাক্ট ইত্যাদি। সব কিছুর মাঝখানে মধ্যমণি হয়ে বসে আছে মেরুন বেনারসি পরিহিত নববধূ, আর তার সর্বাঙ্গে রাজকীয়তা আর রূপের জলুস ছড়িয়ে পড়েছে। তাকে নিজের হাতে যত্ন করে সাজিয়ে দিচ্ছে শ্বেতা, ইনায়া, উষা আর এখানে অরুণা আরও হতো, আরও অনেকে। মেকআপ আর্টিস্ট আনার কথা হয়েছিল, কিন্তু শুদ্ধ সাফ বারণ করে দিয়েছে। তার ভাষ্যমতে তার পরীর মতো বউ এমনি অনেক সুন্দর, অত রংঢং করে সাজানোর কোনো মানে নেই। ইনায়া প্রিয়তা হাতে মোটা মোটা স্বর্ণের বালা পরাতে পরাতে বলল, বান্ধবী, তোকে আজ কি করা লাগছে মাইরি? বলে বোঝাতে পারবো না, মনে হচ্ছে তোর জামাইকে সরিয়ে নিজে বিয়ে করে ফেলি। সুব্রতা টিটকিরি মারল, ধুর ভাবি, সুন্দর করে বলো, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো। তোরা সবসময় ঢং করিস। মাথায় গাড্ডা মেরে কথাটি বলল থিরা। শ্বেতা প্রিয়তা নীলাভ চোখে কাজে লাগতে লাগতে বলল, সত্যি ভাবি, আজ তোমাকে সত্যি সত্যি আমার ভাবি লাগছে। আমার দাদার কত বছরের অপেক্ষার অবসান ঘটছে ফাইনালি। ওদের কথার মতোই ঘরে প্রবেশ করে গুলবাহার বানু কুজো হয়ে আসা শরীর নিয়ে এগিয়ে এসে বলল, সর, দেখতে দে আমার নাতনিকে। ওরা সকলে সরে গেল। গুলবাহার বানু প্রিয়তার রূপে মুগ্ধ হলেন। ঠিক একদম লাল টুকটুকে বধূ দেখাইতাছে। আমারও একদিন এরকম লাগছিল, প্রায় 68 বছর আগের কথা, ঠিক এক অবিকল এইরকমই। নজুমান নাহার বলল, কে? আমার দাদি, পাশ থেকে ফুরুত কেটে বলল থিরা। পৃথা বলল, হ্যাঁ, প্রিয় তো একদম আমাদের দাদির মতোই হয়েছে। আব্বু চাচুরা সবাই বলে প্রিয়তা নাকি ওনাদের মায়ের মতো হয়েছে হুবহু। শুধু দাদির গায়ের রংটা চাপা ছিল, আর ওর গায়ের রংটা
আর চোখটা ছিল কালো? শুনেছি। গুলবার বানু সায় জানালেন। পৃথা পুনরায় বলল, হ্যাঁ প্রিয়। আর মেজদার চোখ তো সেজ আম্মুর মতো নীল। দাদির চোখ শুনেছিলাম কালো। গুলবার বানু প্রিয়তা ললাটে চুমু নাকলেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমি বুড়ো হয়ে গেছি সই, কিন্তু তুমি এখনো ঠিকঠাক জুনিয়ন আছো। হাঙ্গাটা করতে দিচ্ছি, নয়তো দিতাম না। প্রিয়তা কিছু বলল না, কেবল চোখ বড় বড় করে তাকিয়ে রইল সামনের দিকে। এই তোমাদের হলো? বলে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো প্রীতম। ব্যস্ত কণ্ঠে তাড়া দিয়ে বলল, কাজী সাহেব এসে গেছে। কথা বলতে বলতে হঠাৎই থেমে গেল প্রীতম। তার দৃষ্টি পড়ল বোনের পানে, না চাইতো চোখ ভিজে উঠল তার। তাই সেই ছোট্ট বোনটা কত বড় হয়ে গেছে, আজ পর হয়ে যাবে। প্রীতম ধীর কদমে এগিয়ে আসে প্রিয়তার নিকট। প্রিয়তার মাথা নিচু করে বসে আছে। প্রীতম সামনে এসে আলতো করে হাত রাখে বোনের মাথায়। ফট করে দৃষ্টি তুলল প্রিয়তা। প্রীতমের চোখের পানি ধরে রাখতে পারল না সে। বোনের বাহুতে ঝাপটে ধরে হু হু করে কেঁদে উঠল ছেলেটা। নিচু মস্তকে বলল, তোর এই নিকৃষ্ট ভাইকে মাফ করে দিস বোন। তোর ভাইয়া তোকে অনেক কষ্ট দিচ্ছে যে, জেনে না জেনে অনেক কষ্টের কথা বলছে যে, তুই এসব মনে রাখিস না বোন। বিশ্বাস কর, আমার হাতে আর কোনো দ্বিতীয় রাস্তা ছিল না। দেখছিস তুই একদিন অনেক সুখী হবি। প্রিয়তা কিছু বলল না, কেবল নির্বিকার হয়ে তাকিয়ে রইল প্রীতমের পানে। শর্ত ভাই, আগে আমাগরে বইতে দে, বলে পাশে বসলো গুলবাহার বানু। ইনায়া কে উদ্দেশ্য করে বলল, এই মেজে বউ, ওর মাথায় ঘোমটাটা টাইনা দে। অর্প আর পোয়াতি মানুষ, বেশি ছোটাছুটি করবি না। ইনায়া মাথা নাড়ালো। সুন্দর মতো লাল টুকটুকে বিয়ের ওড়নাটা নাক অবধি টেনে দিল। আমার বড় নাতনি কি তৈরি হয়েছে? জিনানি নানি, যা জামাইরে নিয়ে আয়, আমি যাইতাছি। প্রীতম উঠে চলে গেল সেখান থেকে। বিবাহের আসরের বাইরে বিরাট ক্যাচাল বসে গেছে। টাকা নিয়ে কনে পক্ষের দাবি জানাতে নারাজ বরপক্ষ, মেয়েপক্ষ, মেয়েরা, ছেলেপক্ষের ছেলেরা। যা বললাম তাই হবে। 50,000 টাকার নিচে এক পয়সাও নিব না। হাত ভাঁজ করে বলল ত্রিধা, গুনে গুনে 50,000ই চাই। বিয়ান সাহেবা, আমরা তো ভদ্রলোক, আর ভদ্রলোকের এক কথা, আপনাদের টাকা দেওয়া হবে, তবে এক শর্তে। বোকা বনে গেল অরণ্য। সেটা ভুরু কুচিয়ে বলল, কি শর্ত? শর্ত একটাই, ভদ্রলোকের এক কথা, তাই আমরা ঠিক 50,000 টাকায় দেব, কিন্তু ভেতরে না ঢোকা পর্যন্ত খাম খুলে দেখা যাবে না। তাল মিললেই বলল ইরফান। আপনাদের কি মনে হয় বেয়াই সাহেব আমরা দুবেলা ঘাস খাই? নিশ্চিত বলতে পারি না বেয়ান সাহেব, কিন্তু হতেও পারে। এইদিকে চালাকি করার দরকার নেই আপনাদের, আপনারা চুপ থাকুন। দুলাভাই, 50,000 টাকা দিন, আপনার বউ আপনার জন্য অপেক্ষা করছে। শুদ্ধ কিছু বলতে গিয়েও ছেলেরা তার দিকে চেপে ধরে আছে, একদম চুপ। বরের মতোই মুখে রুমাল গুটে থাকতে হবে। তো বেয়ান সাহেব, কি দর কষাকষি করলেন? আমরাও ছেলে দিব না, আমরাও মেয়ে দিব না। ভাবুন বেয়ান, ভাবুন। সেটা কিছুক্ষণ ভেবে বলল, ওকে, টাকাটা দিন। ছেলেরা একে অপরের দিকে তাকিয়ে হাসলো। ইরফানের শর্তে রাজি হয়েছে ভেবে খামটা এগিয়ে দিল। সেটাটা ধরতেই ইরফান হাত সরিয়ে নিল। চতুর্কণ্ঠে বলল, চালাকি চলবে না বেয়ান সাহেবা, কাচি দেন, টাকা নেন, হে হে করে থাক, একটু পরেই নেই। অনেকক্ষণ হাঁকাহাঁকি করে বেয়ান সাহেবের গলা উঁচিয়ে শুকিয়ে গেছে। নেন বেয়ান, মিষ্টি মুখ করুন, বলেই একটা শরবতের গ্লাস ইরফানের হাতে তুলে দিল সে তার। ইরফান ভুরুকুটিত করে গ্লাসটা দিকে তাকালো। তন্ময় বলল, একদম ওটা খাবে না ইরফান ভাইয়া, ওইটার মধ্যে নিশ্চিত ভেজাল আছে। রান্নাঘরে আমি নিজের চোখে দেখেছি ওরা কারসাজি করছিল। তাই নাকি? সে তার চোখ রাঙালো তন্ময়কে। ইরফান সন্দেহভাজক চোখে তাকালো তার দিকেই। সে তা ইরফানের হাত থেকে গ্লাসটা কেড়ে নিয়ে বলল, এত অবিশ্বাস, থাক, আপনাকে খেতে হবে না, আমার দাদাই খাক। দাদা তুমি খাও, বলে গ্লাসটা সুদের হাতে ধরিয়ে দিল। শুধু তার বোনের প্রতি আঘাত বিশ্বাস, তাই সে এক নিঃশ্বাসে ঢকঢক করে পুরো গ্লাস খালি করে দিল। ছেলেরা হা করে তাকিয়ে রইল প্রতিক্রিয়াহীনভাবে। ভাইয়া, এটা তুমি খেয়ে নিলে? না জানি কি ছিল এর মধ্যে মেশানো, অবাক কণ্ঠে বলল রাফিদ। শুধু রুমাল দিয়ে মুখ পুছে বলল, কই কিছুই তো না, নর্মাল অরেঞ্জ জুস। আসলেই? ভুরু কুচকালো ইরফান, শুধু মাথা নাড়ালো। মেয়েরা একে অপরের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। সে তো এবার আরেকটা গ্লাস ইরফানের হাতে তুলে দিয়ে বলল, এবার নিশ্চয়ই বিআই সাহেবের খেতে কোনো আপত্তি নেই, চলুন।
আমি মিষ্টি মুখ করিয়ে দিচ্ছি বলে আরেকটু মিষ্টি ইরফানের মুখের দিকে ধরলো সে, তার সাথে সাথে মুখ চেপে গ্লাসে শরবত সবটুকু খাইয়ে দিল। ব্যাপারটা এত দ্রুত ঘটলো যেন কেউ কিছু বুঝে উঠতে পারলো না, কিন্তু অদ্ভুতভাবে ইরফান কোনো রিয়াকশন মারল না। কে বললো বা এত মিষ্টি? লাইফে প্রথমবার খেলাম, টেস্টটা যেন চেঞ্জ হয়ে গেল। মেয়েটা একটু অবাক হলো, তারপর দুজনকে খাওয়ালো। ঠিক থাকতে দেখে সহজেই সাহস পেল ছেলেরা। দীপ্ত বলল, তাহলে আমরাই বা কি দোষ করলাম? আমরাও মিষ্টি মুখ করি, তাই না? নিশ্চিত করবেন বিআই সাহেব, তবে তার আগে টাকাটা দিন। খামটা ত্রিধার হাতে তুলে দিল অরণ্য। তারপর মিষ্টি আর শরবতের ওপর একসাথে ঝাঁপিয়ে পড়লো ছেলেরা, কিন্তু এক বাইট মুখে পড়তেই নাচ শুরু করে দিয়েছে। ঝাল ঝাল বলে চিৎকার করে উঠেছে অরণ্য, সাদিফ সহ আরও অনেকেই। ওয়াক ওয়াক করতে করতে দৌড়ে গেল ওয়াশরুমের দিকে। এদের এই হাল দেখে অট্টহাসিতে ফেটে পড়লো মেয়েরা। সেই সুযোগে ফিতা কেটে ভেতরে ঢুকে পড়ল ইরফান। অতপর মেয়েরা একমাত্র হয়ে টাকার খামটা ছিঁড়ে ফেললো, কিন্তু ভেতরে যা দেখলো তা দেখে যেন সকলের মাথায় আকাশ ভেঙে পড়লো। খামের ভেতরে ছিল খালি কাগজের বান্ডিল, যার ওপরে লেখা 500 টাকা ফর বিআইন সাহেব। দুই পক্ষে একে অপরকে বাস দিল আচ্ছা মতো। বর বেশে শুদ্ধ এবং সাদাফকে নিয়ে বসানো হলো পুষ্প সজ্জিত আলো ঝলমলে বিবাহ আসরে, যার মাঝে বরাবরই বেলি ফুলের প্রশস্ত পর্দা টাঙানো। মাথার ওপরে ঝুলছে বিশাল এক ক্রিস্টাল ঝাড়বাতি, যার মাধুর্য ছড়াচ্ছে চারপাশের পরিবেশকে। কাজী সাহেব এসে গেছেন। শুদ্ধকে এনে বসানো হয়েছে পুষ্প পর্দার সম্মুখে। পর্দার অপর প্রান্তে গোলাকার বিশাল এক কসরপত্র, যার মধ্যকার টকটকে পানি দুলছে কতক্ষণে। সকল মুরব্বীদের উপস্থিতিতে কাজী সাহেব ডাকলেন, কই মেয়েকে নিয়ে আসুন। সঙ্গে সঙ্গে ঘোমটা পরিহিত দুই নববধূকে এনে পর্দার অপর প্রান্তে বসানো হলো। কাজী সাহেব রাশভারী কণ্ঠে বললেন, সকলে কি উপস্থিত জনাব? পাশ থেকে ব্যক্তি নমনীয় কণ্ঠে জবাব দিল, জি হুজুর, কন্যার পিতা এখানে উপস্থিত। তাহলে ওনাকে নিয়ে আসুন। জি না হুজুর, এখনো কন্যার পিতা এখানে অনুপস্থিত, তাহলে ওনাকে নিয়ে আসুন। জি আচ্ছা হুজুর। একজন চলে গেল সাজিদ শিকদারকে আনতে। কাজী সাহেব এবার নবযুগলদের দিকে তাকিয়ে বললেন, হবু স্বামী স্ত্রীরা কি বিবাহের পূর্বে একে অপরকে কিছু জানাতে ইচ্ছুক? যদি বলার থাকে বলতে পারেন। কাজী সাহেবের নির্দেশনার সাথে সাথেই বেলি ফুলের পর্দার মাঝখান থেকে সরিয়ে দেওয়া হলো। তার আড়ালে এক দৃষ্টে ফিনফিনে পাতলা আরেকটা পর্দা। সে তার শুদ্ধের কানে কানে বলল, ভাবির দিকে ভুলেও মুখ তুলে তাকাবে না দাদা। তাহলে আমার রমণীকে দেখো কিভাবে? তাহলে আমার রমণীকে দেখো কিভাবে? ওই যে ওইখানে দেখো বলে কাঁসের পাত্র, মানে এখানে হচ্ছে লাইনটা হয়তো বা ভুল আছে, এখানে হতো যেমন যে তাহলে আমার রমণীকে দেখবো কিভাবে, আর এখানে আছে যে দেখো কিভাবে। ওই যে ওইখানে দেখো বলে কাঁসার পাত্রটিকে ইশারা করলো শ্বেতা। সুদের ভেতরে কেমন ধরাস ধরাস উত্তেজনা কাজ করছে। শ্বেতা তার নববধূকে দেখার তৃষ্ণায় অকুল কণ্ঠে অকুল দৃষ্টে চেয়ে রইল স্বচ্ছ জলের পাত্রে। সাথে সাথে চোখ আটকে গেল শুদ্ধের। হৃৎপিণ্ড কেমন যেন আশার নেমে এলো অনুভূতিতে। দেখা মিলল এক অনুভূতিহিত জৌলসয় নারীর প্রতিবিম্বে। রূপের মোহে বিভোর হয়ে হারিয়ে গেছে সে এক অন্য দুনিয়ায়। ঘোরের মাঝে কানে লাগলো সুরালো কণ্ঠ, আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। কণ্ঠটা যেন তার কানে এসে নয়, হৃৎপিণ্ডে গিয়ে কাটা দিল। ওয়ালাইকুম আসসালাম বেগম। শাদি মুবারক ডক্টর সাহেব। ইশক মুবারক বিবিজান। উপস্থিত সকলে প্রসন্ন হলেন। কাজী সাহেব নির্দেশে বিবাহের আসরে উপস্থিত হলো সাজিদ শিকদার। তার কয়েক মুহূর্তের পর উপস্থিত হলো প্রণয়। তার চোখে মুখে ক্লান্তির ছাপ, তবে তার উপস্থিতি বোধ হয় কারোরই কাম্য ছিল না। অপ্রস্তুত বোধ করলো সকলে। প্রণয়ের মুখ দেখে যেন তাদের সবটুকু আনন্দ মিলিয়ে গেছে। সাজিদ শিকদার পর্দার অন্য প্রান্তের মেয়েকের পাশে গিয়ে বসলেন। বাড়ির সকলে বারবার আর চোখে তাকাচ্ছে প্রণয়ের দিকে। সকলেই যেন আশা করছিল তার সম্পূর্ণ উন্মাদনা দেখার, কিন্তু আশ্চর্যজনকভাবে সে সম্পূর্ণ শান্ত। পরিবারের মানুষ থেকে দূরে আলাদা এক কোণে দাঁড়িয়ে, তার শূন্য দৃষ্টি নিবদ্ধতার পর্দার অপর প্রান্তে। এখানে দাঁড়িয়ে স্পষ্ট দেখা যাচ্ছে মেরুন বেনারসি পরিহিত নববধূর স্নিগ্ধ মুখ। তবে তার চোখে মুখে নেই ভেতরের পরিস্থিতি বোঝার উপায়ন্তর। এক ফাঁকে চুপি চুপি তার পাশে এসে দাঁড়ালো পহেলিকা। কাজী সাহেব নির্দেশনা পুনরায় বিয়ের ফুলের পর্দার মাঝে টানিয়ে দেওয়া হলো। সাথে সাথে আড়াল হয়ে গেল মায়াভরা মুখ। বিয়ে পড়ানো শুরু হয়ে গেল। কাজী সাহেব বিয়ের কার্য শুরু করলেন।
প্রথমে আমি কেউ কিছু বলার পূর্বেই বলে উঠল শুদ্ধ। সকল সায় জানালো। কাজী সাহেব বললেন, আগে দেনমোহর কত বাঁধবো? আপনার যত ইচ্ছা। এভাবে বলা যায় না বাবা, এটা নিয়ম। কন্যার সব দিক থেকে বিবেচনা করে দেনমোহর বাঁধা হয়। আপনি লিখুন 10,01,000 টাকা। পর্দার অপর প্রান্ত থেকে বললেন সাজেদ শিকদার। জি আচ্ছা। খুতবানুহু নিকাহ পড়া শুরু হয়। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের তলায় দরবারে আমরা আজ এই বরকতময় হালাল এবং সুন্নত সমূহ বিবাহ সম্পন্ন করতে যাচ্ছি। সকলে একত্রে বলে ওঠে আমিন। সূরা ফাতিহা এবং খুতবা পাঠ করলেন তিনি। আমি পাত্রপাত্রী ওয়ালিদ বাবা এবং পাত্রের বাবা ওয়ালি সাজিদ শিকদারের পক্ষ থেকে ওনার কন্যা তনেয়া শিকদার প্রিয়তাকে দেনমোহর 10,01,000 টাকা ফাতেহি মোহর ধার্য করিয়া ফারহান চৌধুরীর একমাত্র পুত্র আবুদ্ধ চৌধুরীর শুদ্ধের সহিত ইসলামী শরীয়ত অনুযায়ী নিকাহের প্রস্তাব দিচ্ছি। আপনি কি আবুদ্ধ চৌধুরী শুদ্ধকে ইসলামী শরীয়ত অনুযায়ী স্বামীরূপে কবুল করলেন? যদি কবুল করে থাকেন তাহলে 3 বার আলহামদুলিল্লাহ কবুল বলুন। পর্দার অপর প্রান্ত থেকে কিছুক্ষণ কোনো শব্দ এলো না। কাজী সাহেব আবারও বলল, বলুন মা কবুল। পর্দার অপর প্রান্ত থেকে আচমকা ফুপানোর শব্দ শোনা গেল। সাজিদ শিকদার মেয়ের মাথায় হাত রাখলেন, আদুরে কণ্ঠে বললেন, বল মা। কোনো মেয়ে সারা জীবন বাবা মার কাছে থাকতে পারে না। কারো বাবাই চিরকাল বেঁচে থাকে না। স্বামী হয় তার সর্বোচ্চ আপন। প্রিয়তা অশ্রুসিক্ত চোখে তাকালো বাবার দিকে। অতঃপর কাপা কণ্ঠে সম্মতি জানিয়ে বলল, জি আমি কবুল করছি। আলহামদুলিল্লাহ কবুল। সুবহানাল্লাহ। আবার বলো মা। জি আলহামদুলিল্লাহ কবুল। মাশাআল্লাহ। আরেকবার বলো মা কবুল। জি আলহামদুলিল্লাহ কবুল। সকলে একত্রে বলে ওঠে আলহামদুলিল্লাহ। নিঃশ্বাস ফুরিয়ে গেছে এক পুরুষের। শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে বোধহয়। মস্তিষ্কের উন্মাদনায় ছেয়ে গেছে। এবার কাজী সাহেব শুদ্ধকে উদ্দেশ্য করে বললেন, আমি ফারহান চৌধুরীর পুত্র আবুদ্ধ চৌধুরী শুদ্ধকে সাজিদ শিকদারের একমাত্র কন্যা তনয়া শিকদার প্রিয়তাকে 10,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া ইসলামী শরীয়ত অনুযায়ী স্ত্রী রূপে স্বীকার করতে সম্মতি জানাতে চাচ্ছি। আপনি কি সম্মতি জানাচ্ছেন? যদি জানান তাহলে 3 বার আলহামদুলিল্লাহ কবুল বলুন। শুদ্ধ ভেবে চিনতে মোটেও সময় নষ্ট করলো না। এক নিঃশ্বাসে বলে দিল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। আবারও সকলে একত্রে বলে উঠল আলহামদুলিল্লাহ। দরদ মুবারক মিস্টার আবরার শিকদার প্রণয়। প্রণয়ের কানের কাছে হঠাৎই ফিসফিস করে বলে উঠল প্রহেলিকা। তার ওষ্ঠদয় চিকন বিজয়ী হাসি। প্রহেলিকা বাঁকা হেসে বলল, তোমার এই পরিণতি দেখে আমার বড্ড মায়া লাগছে প্রণয়। দেখো দেখো, চোখ মেলে দেখো, তোমার এত বছরের এত ভালোবাসা, এত আত্মত্যাগের শেষ পরিণতি। আমাকে ভালোবাসলে আজ তোমায় এই দিনটা দেখতে হতো না। শ্বাসকষ্টে বুক রুদ্ধ হয়ে আসলো প্রণয়ের। বুকটা যেন ভিতর থেকে ছিঁড়ে যাচ্ছে তার এই নিরীহ দৃষ্টিতে যেন প্রহেলিকা পৈশাসিক আনন্দ পেল। পুষ্পবিত পর্দা সরিয়ে ধবধবে ফর্সা ললাটে প্রথম চুমুন এঁকে দিল প্রিয়তার শুদ্ধ। প্রণয় শ্বাস আটকে গেছে যেন সেই দিকে তাকিয়ে। অতঃপর মানুষের ভিল ঠেলে বেরিয়ে গেল। দুর্বল পায়ে মাথা ঘোরাচ্ছে তার অনবরত। নিস্তেজ শরীরটা টেনে নিয়ে কোনোভাবে দূরে হাঁটু ঘেরে বসে পড়ল। মুখ দিয়ে গলগলিয়ে উঠে আসলো তাজা রক্ত। তীব্র যন্ত্রণায় বুক চেপে ধরে লুটিয়ে পড়েছে মাটিতে। চোখের সামনে রঙিন পৃথিবীটা অন্ধকারে তলিয়ে গেছে তার। নিবু নিবু ঝাপসা চোখে তাকিয়ে গোল ফ্রক পরিহিত ছোট্ট বাচ্চার দিকে খিলখিল করে হাসছে বাচ্চাটি। দূরে দাঁড়িয়ে অধ অধ চোখে কণ্ঠে ডাকছে, প্রণয় ভাই। প্রণয়ও হেসে ফেলেছে। হাত বাড়িয়ে মেয়েটাকে ছোঁয়ার চেষ্টা করছে। তুমি কিভাবে পারো তুমি কিভাবে ভাবতে পারো জান আমি তুমি না বেঁচে থাকবো? বলতে বলতে নিস্তেজ হয়ে পড়ে গেল প্রণয়। চোখের পাতা বন্ধ করে ফেলেছে। তার পিছু পিছু ছুটে আসে প্রেম প্রীতম আবির্ভাব। এই অবস্থা দেখে আর্তনাদ করে ওঠে তারা। আবির্ভাব ছুটে এসে ধরল বন্ধুকে। প্রীতম চিৎকার দিয়ে বলল, দ্রুত গাড়ি বের কর প্রেম। প্রেমও দৌড়ে গেল। আবির্ভাব প্রণয়কে জাগিয়ে ডেকে তুলতে চাইল। বলল, প্রণয় এই ভাই তাকা, এই ভাই চোখ খোল, বল কি বালের মেজাজ খারাপ করতেছিস তুই? কি খাইছিস বল? তোর মুখ দিয়ে রক্ত বের হয় কেন? কি করেছিস তুই বল? কিন্তু এক চুলো নইল না প্রণয়। প্রেম গাড়ি নিয়ে আসতে আবির্ভাব প্রীতম ধরাধরি করে তুলল তাকে। ক্রমাগত উঠে আসছে টাটকা রক্তের স্রোত। ধবধবে সাদা পাঞ্জাবিটা বর্ণ ধারণ করেছে রঙিন। তারা দুজন অনেক কষ্ট করে প্রণয়কে নিয়ে গাড়িতে বসিয়ে নিজেরাও বসলো তার দুপাশে। প্রীতম চেঁচিয়ে উঠলো, 10 মিনিটের মধ্যে কাছের কোনো হাসপাতালে নিয়ে চল। প্রেম যেভাবেই পারিস। প্রেমও তাই করলো। গাড়িটি সর্বোচ্চ গতিতে টান দিল। প্রাণপণে ড্রাইভ করছে সে।
মাত্র 30 মিনিটের ব্যবধানে গাড়ি এসে পৌঁছালো ডিসি হাসপাতালের সামনে। প্রণয়ের অবস্থা বেগতিক। দ্রুত তাকে আইসিইউতে নিল ডক্টররা। ভাগ্য ভালো, শহরের সবচেয়ে বড় কার্ডিও স্পেশালিস্ট ডক্টর অনিশ শর্মা এই হাসপাতালে ছিলেন। খবর পেয়ে দ্রুত ছুটে এলেন তিনি। প্রণয়ের অবস্থা খুবই আশঙ্কাজনক। আইসিইউর ভেতরে অনেক আধুনিক যন্ত্রপাতি সেট করে অক্সিজেন মাস্ক লাগিয়ে রাখা হয়েছে। পাশে কার্ডিও মনিটরে হার্ট রেট করছে মাত্র 45%। প্রীতম এবং প্রেম হাউমাউ করে কাঁদছে বাইরে বসে। ছেলে নাকি কাঁদে না, কিন্তু তারা কাঁদছে। তার ভাইকে হারানোর ভয়ে কাঁদছে। তাদের কাছে এত একটা মুহূর্ত, এই একটা যুগল দীর্ঘ মনে হচ্ছে। আবির্ভাব ও ডক্টর শর্মার সাথে আইসিইউর ভেতরে। ঘন্টা দুয়েক পর আইসিইউ থেকে বেরিয়ে আসে শর্মা এবং আবির্ভাব। প্রীতম ছুটে যায় তাদের কাছে। আবির্ভাবের চোখে মুখের অবস্থা ভালো নয়। প্রেম আবির্ভাবের হাত চেপে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে, বলুন না ভাইয়া, আমার দাদানের কি হয়েছে? এভাবে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে কেন? মূর্তি নিয়ে চুপ হয়ে দাঁড়িয়ে রইল আবির্ভাব। তার নিচেরই যে মাথা ঘুরছে। ডক্টর শর্মা প্রফেশনাল ভঙ্গিতে বলল, দেখুন, আমরা ওনাকে ব্লাড দিচ্ছি, সাথে প্রাথমিক চিকিৎসাও দিচ্ছি, সর্বোচ্চ চেষ্টা করছি ওনার চাপ কমানোর। কিন্তু আমার মনে হয় না আমাদের ওনাকে নিয়ে আপনাদের ওনাকে নিয়ে বিদেশে যাওয়া উচিত, কারণ এইখানে তার তেমন চিকিৎসা হবে বলে আমাদের মনে হয় না। না হলে আল্লাহ না করুক যখন তখন ভালো মন্দ কিছু একটা হয়ে যেতে পারে। অবস্থা খুবই খারাপ। ডক্টরের কথায় পা টলে গেল প্রীতম এবং প্রেমের। আবির্ভাব প্রীতমের কাঁধে হাত রেখে বলল, অতিরিক্ত চাপ আর মানসিক যন্ত্রণা সইতে না পেরে ট্রাইপ 3 কার্ডিও অ্যাটাক এসেছে, যাতে আমরা সাধারণ ভাষায় বলি মেজর অ্যাটাক। কিন্তু রিমাইন্ডার, এটা কোনো সাধারণ অ্যাটাক নয়, কারণ হার্ট অ্যাটাক কখনো মুখ দিয়ে রক্ত বের হয় না। কিন্তু ওর ক্ষেত্রে হয়েছে, কারণ দীর্ঘ দিন ধরে স্মোকিং, ড্রিঙ্কিং এবং আল্টারনেটর প্রেশারের কারণে একটু একটু করে ধীরে ধীরে দুর্বল হয়েছে ওর হার্ট। আর প্রতিনিয়ত সেই মেন্টালিক প্রেশারের মাত্রা বাড়িয়ে, আর আজ ফাইনালি সব সীমা অতিক্রম করে গেছে, তাই অ্যাটাক। এখনই ইমার্জেন্সি সার্জারি করে ইউএসএ নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে, ডক্টর শর্মা বলেন। বেস্ট কার্ডিও সার্জন ডক্টর আবুদ চৌধুরী শুদ্ধ তো দেশে আছেন, ওনার আন্ডারে চিকিৎসা নিতে পারেন। কিন্তু আনফর্চুনেটলি আজ ওনার বিয়ে, আর উনি ছুটিতে আছে বেশ কিছুদিনের জন্য। ইয়েস, ওকে ডক্টর, আমরা ইউএসএতে নেওয়ার ব্যবস্থা করছি। হ্যাঁ, তাই ভালো হবে, যত দ্রুত সম্ভব তাই করুন। আবির্ভাব কথা শেষ করতে না করতে ফোন বেজে ওঠে। এমন সময় ফোনকে দিল। চরম বিরক্ত হলো আবির্ভাব। পকেট থেকে ফোন বের করতে দেখলো শুদ্ধ ইজ কলিং। আবির্ভাব কল বিলম্ব করলো না, ফোনটি রিসিভ করতে সাথে সাথে অপর প্রান্ত থেকে বেসামাল কণ্ঠ শুদ্ধে বলল, প্রণয় কোথায়? আর তুই কোথায়? কোথায় তোরা? উত্তেজিত হলো না আবির্ভাব, ঠান্ডাভাবে প্রত্যুত্তর করলো, আমাদের দিয়ে কি কাজ? হঠাৎ কেন যেন রেগে গেল শুদ্ধ। দেখ, খেয়ালি করিস না, মাত্র 3 ঘন্টা যাবৎ শুদ্ধকে খুঁজছি কিন্তু পাচ্ছি না। কোথায় তোরা? আবির্ভাবের কথা না বাড়িয়ে সোজা বলো, আমি একটু বাইরে আসছি। আর প্রণয় দেশে নেই, ডেনমার্ক ব্যাক করেছে 3 ঘন্টা আগে। হোয়াট? মৃদু কণ্ঠে চেঁচিয়ে উঠল শুদ্ধ। হ্যাঁ, যাওয়ার আগে আমায় বলো, তুই জিজ্ঞাসা করলে তোকে বলে দিতে। আমাকে না জানিয়ে যাবে? এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। কেন? সবসময় তোকে সবকিছু জানিয়ে করতে হবে নাকি? তোর তো ওর কাছ থেকে আদায় করার আর কিছু নেই, যা ছিল সব আদায় করে নিয়েছিস। তোর যা চাই তুই তো তা পেয়ে গেছিস। নিজের প্রাণটা তো তোকে উৎসর্গ করে দিয়ে গেছে, আর কি চাস ওর কাছ থেকে? তোকে একটা অ্যাডভাইস দেই, ভালো হবে এখন প্রণয়কে খুঁজোখুঁজি না করে মন দিয়ে বাসর কর। নিজে ভালো থাক, ওকে ভালো থাকতে দে। বলে কট করে ফোন কেটে দিল আবির্ভাব। শুদ্ধকে কিছু বলার সুযোগই দিল না। তুমি মিথ্যা কেন বললে ভাইয়া? তো কি বলতাম বল? আমরা প্রণয়কে নিয়ে ইউএসএ যাচ্ছি, এটা বলে এক্ষুনি ছুটে আসতো। ওর আজকের স্বপ্নটা নষ্ট হয়ে যেত। যা হওয়ার তা তো হয়ে গেছে। কেন কোনো কিছুর মূল্যের জন্যই আর বদলাবে না তা? তাহলে শুধু শুধু ওকে এগুলো শুনিয়ে প্রেশার বাড়ানোর তো কোনো দরকার নেই। প্রীতম অবাক চোখে দেখলো আবির্ভাবকে। আবির্ভাব পুনরায় বলল, প্রণয় এত কিছু কেন সহ্য করছিল? এই পরিণামের পর যেন ওরা ভালো থাকে, ওরা সুখে থাকে, ওদের জীবনটা জটিলতায় না থাকে। তাহলে আজ কেন আমি শেষ করে দিব তাদের এই সুন্দর জীবনটা? হুদাই পাগলামি করিস না, এবং এর থেকে বরং ওরা ভালো থাকুক ওদের মতো, আমরা একে নিয়ে যাই। প্রীতম হুট করে জড়িয়ে ধরলো আবির্ভাবকে। কাঁদতে কাঁদতে বলল, আমার দাদান এই কয়দিনে একদম ভালো ছিল না ভাইয়া। হাসি মুখে সব কাজ করেছে, তাও আমি বুঝতে পারতাম সে ভালো নেই। আমি নিজেই দেখেছি, কিন্তু কিছু করতে পারিনি। আমাদের বড় ভাইয়াকে সুস্থ করে দাও ভাইয়া, প্লিজ। আমাদের মাথার ওপরে তার হাত খুব প্রয়োজন। আবির্ভাব প্রীতমের কাঁধ চাপড়ে বলল, শান্ত হও, ঈশ্বর চাইলে সব ঠিক হয়ে যাবে।